পিআর পদ্ধতির দাবি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি, বলছেন রিজভী। জামাত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, প্রশ্ন খসরুর। জানাবো জামায়াত ও সমমনা দলগুলো মাঠে নামছে, কর্মসূচি দেবে বিএনপিও। এবং সর্বশেষ জানাবো সংস্কার ধরে রাখলে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে, বলছেন আইন উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতির দাবি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি, বলছেন রিজভী। দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নয় উল্লেখ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতির দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি। রিজভী বলেন, গত 16 বছরে দেশের কোনো রাজনৈতিক দল এই পদ্ধতির দাবি জানায়নি, তাই হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। রিজভী আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূর প্রসারী চক্রান্ত। এই পদ্ধতি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে। বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, আনুপাতিক ভোট পদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। দেশের মানুষের চাওয়া পাওয়া এবং গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয়। জামায়াত ও সমমনা দলগুলো মাঠে নামছে, কর্মসূচি দেবে বিএনপিও। আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু এবং জুলাই সনদের আইনি ভিত্তিতে সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াতে ইসলামী, চরমনাই পীরের ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের 2 অংশ। এই কর্মসূচিতে আরও কয়েকটি দল যোগ দিতে পারে। প্রাথমিকভাবে দলগুলো ঢাকা সহ সারা দেশে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে, এরপর নতুন কর্মসূচি দেবে। এই প্রেক্ষাপটে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুধু তাই নয়, দলটির নতুন কর্মসূচির অংশ হিসেবে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচারণায় নামতে চায়। তাদের লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি নির্বাচনী আমেজ তৈরি করা। বিএনপি সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাই, দলীয় 31 দফা ইতিবাচক কাজের প্রচারণা, নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা, ভোট চাওয়া সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার তৈরির কাজও গুছিয়ে আনা হচ্ছে। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বিএনপি মনে করছে অন্য রাজনৈতিক দলগুলোর কর্মসূচি তাদের সাংবিধানিক অধিকার। এগুলো নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের উপর চাপ প্রয়োগের কৌশল। তবে বিএনপিও নিজেদের জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করে মাঠে নামবে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যারা কর্মসূচি ঘোষণা করেছে তাদের সেই অধিকার আছে। তারা যদি রাজনৈতিক কৌশল নেয়, বিএনপি তার জবাব দেবে রাজনৈতিক মঞ্চ থেকেই। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে নেতারা বলেন, নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ফেব্রুয়ারির প্রথমার্ধে হলেও প্রস্তুতি নেওয়ার জন্য এখনই দলকে পুরোপুরি নির্বাচনমুখী করতে হবে। এই লক্ষ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশের কাজ দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়। জানা গেছে, 31 দফার আলোকে ইশতেহার প্রণয়ন করছে বিএনপি। একই সঙ্গে আগামী নির্বাচনে প্রতিটি আসনে দলীয় একক প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থীদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব এড়াতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, প্রশ্ন খসরুর। জামায়াত ইসলামী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। এছাড়া পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবে চাপে ফেলছে না জানিয়ে তিনি বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। দলের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে। সংস্কার ধরে রাখলে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে, বলছেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের প্রধান 5টি সমস্যার একটি হলো ন্যায় বিচার সংকট। আমরা আইন ও প্রাতিষ্ঠানিক অনেক সংস্কার করেছি, যা অতীতে বাংলাদেশে কখনো হয়নি। পরবর্তী রাজনৈতিক সরকার এই সংস্কারগুলো ধরে রাখলে মানুষের ন্যায় বিচার পাওয়ার অবারিত সুযোগ সৃষ্টি হবে। এ সময় তিনি লিগ্যাল এইড কার্যক্রমের নানা ইতিবাচক দিক তুলে ধরে বলেন, মামলার জট কমাতে আমরা প্রথমে লিগ্যাল এইডে যাওয়াকে বাধ্যতামূলক করেছি। যেখানে অসন্তুষ্ট হলে আদালতে
যেতে কোনো সমস্যা নেই। আইন সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 এর ধারা 1 উপধারা 2 এর প্রদত্ত ক্ষমতা বলে পাইলট প্রকল্প হিসেবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে প্রচলিত আইনে নিষ্পত্তির তুলনায় 10 ভাগের 1 ভাগ সময় লাগে। প্রচলিত আদালতে যে বিরোধ নিষ্পত্তি 5 বছর সময় লাগে, লিগ্যাল এইড আদালতে সেটি নিষ্পত্তিতে 3 থেকে 6 মাস সময় লাগে। একইভাবে প্রচলিত আইনে মামলার পর বিচারিক আদালতের রায়ের পর বহু মানুষ উচ্চ আদালতে যায়, কিন্তু লিগ্যাল এইডে বিরোধ নিষ্পত্তিতে 90 ভাগ মানুষ সন্তুষ্ট থাকে, তারা আদালতের মামলা করতে চায় না। লিগ্যাল এইডের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এরকম একটা রিসোর্স থাকলেও রাষ্ট্র কোনো দিন এতে মনোযোগ দেয়নি। এটা এমন এক বিচারিক প্রক্রিয়া যেখানে সময় অনেক কম লাগে, খরচ কম হয় এবং ভোগান্তিতে অনেকাংশ কমে যায়। এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্র আগে সেভাবে মনোযোগ দেয়নি। এখানে কাজ করার বিশেষ সুযোগ রয়েছে। আইন উপদেষ্টা বলেন, আমরা প্রচলিত আদালতের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় করি, অথচ অনেক কম টাকা দিয়ে লিগ্যাল এইড আদালতের মাধ্যমে মানুষের বিচার প্রাপ্তির নিশ্চয়তা তৈরি করা যায়। সেই চিন্তা থেকে লিগ্যাল এইডের অধ্যাদেশ করা হয়েছে। আদালতে যাওয়ার আগে লিগ্যাল এইডে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, লিগ্যাল এইড আইনে মামলা করা আগে বাধ্যতামূলক ছিল না। মামলার জট কমাতে এবার আমরা বাধ্যতামূলক করেছি। সেখানে যাওয়ার পর কেউ যদি অসন্তুষ্ট থাকেন তাহলে বিচারিক আদালতে যেতে পারবেন। 11টি আইনে মামলার ক্ষেত্রে লিগ্যাল এইডে যাওয়া বাধ্যতামূলক জানিয়ে তিনি আরও বলেন, আইন সংশোধনের ফলে এখন থেকে 11টি আইনে মামলার ক্ষেত্রে প্রথমে লিগ্যাল এইডে যাওয়া বাধ্যতামূলক। পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণ পোষণ, সম্পত্তির ভাগ, যৌতুক চেকের মামলা, বাড়ি ভাড়া সহ 11 ধরনের আইনে মামলা করার পূর্বে বাধ্যতামূলক লিগ্যাল এইড আদালতে যেতে হবে। বিচারকের সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আগে একটি জেলায় একজন বিচারক থাকলে এখন 3 জন এই দায়িত্ব পালন করবেন। এর মধ্যে একজন সিনিয়র সহকারী জজ, ওনার চেয়ে একজন সিনিয়র জজ এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, এটি কার্যকর করা গেলে দেশে মামলার জট কমে যাবে, দেশের দরিদ্র অসহায় মানুষের ন্যায় বিচার ও অধিকার সুরক্ষার জন্য অবারিত সুযোগ সৃষ্টি করবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, লিগ্যাল এইড ছাড়াও আমরা অনেক কাজ করেছি যা কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয়নি। মামলা নিষ্পত্তি দ্রুতগামী করতে আমরা সিভিল ও ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি। বিচারিক পদ সৃজনের ক্ষমতা আগে রাজনৈতিক মন্ত্রীদের হাতে ছিল, আমরা এটা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি, নিজে হাতে করে নিয়ে গিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সাইন করে নিয়ে এসেছি। ফলে একদিনে 200 বিচারকের পদ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন সহযোগী প্রতিনিধিদের মধ্যে জার্মান আম্বাসি, ঢাকার ডেপুটি হেড অব কর্পোরেশন জেনিস হোসাইন, GIZ এর কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বুকার্ড, জেলা লিগ্যাল এইড কমিটি, সিলেটের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক শেখ আশফাকুর রহমান। এর আগে মঞ্চায়ন করা হয় মামলা পূর্ব মধ্যস্থতা বিষয়ক নাটক।